তোর বিষয়টা কিছুই বুঝতে পারছি না। ফোন দিলে রিসিভ করিস না, মেসেঞ্জারে নক দিলে রিপ্লাই নেই। তোর বাসায় খোঁজ করলাম, ওখানেও থাকিস না। এটাও শুনলাম আন্টি নাকি বাসা থেকে চলে গেছে, এমনকি তোর নানার বাড়িও যায়নি। বিষয়টা কি বলবি? তুই জেল থেকে বেরিয়ে আসার পর থেকে কেমন যেন হয়ে গেছিস। আরে তেমন কিছু না, এক জায়গায় বাসা ভাড়া নিয়ে থাকছি। তোর ঠিকানা দে, বিকালে আড্ডা দেব। আরে না না, আড্ডার গোষ্ঠী মেরেছে, সময় নেই বন্ধু, পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত, একটু যে বিশ্রাম নিব তারও জো নেই। আসল কথাটা কি সেটা বল। তোর মতো ছেলে পড়াশোনা করেছে, এটাও বিশ্বাস করতে হবে? কেন পড়াশোনা করতে পারি না? ওই শাড়ি ছ্যাঁকা দিয়েছে না, তাই প্রতিশোধ নেওয়ার জন্য এত পড়াশোনা করছি। দেখিয়ে দিব কি হারিয়েছে। ভালো করে পড়াশোনা করে জীবনে ভালো কিছু করতে হবে, বুঝেছিস? থাক হয়েছে, তোর দৌড় কত দূর জানি। তোর বাসার ঠিকানা দে। ফোনে কথা হবে। আর সত্যি বলছি, আড্ডা দেওয়ার সময় আমার কাছে নেই। যদি থাকতো তাহলে অবশ্যই আড্ডা দিতাম, তাই না? ওরা এই বিষয়ে আর কিছু বলল না। তারপর আড্ডা দিয়ে ক্লাস শেষ করে বেরিয়ে এলাম। ভার্সিটি থেকে একটু দূরে আসতেই আবারও সেই গাড়ির সামনে এসে দাঁড়াই। ওই মেয়ে গাড়ি থেকে নেমে সামনে এসে দাঁড়ালো। বাবার থেকে শুনলাম আন্ডারওয়ার্ল্ডের বাঘ শিকদার সাহেব মারা গিয়েছেন। চারিদিকে তো বেশ শোরগোল পড়ে গেছে। সো দ্য কিং ইজ ডেড। কারো মৃত্যু নিয়ে এভাবে রাস্তাঘাটে গাড়ি থামিয়ে তামাশা করাটা বোধহয় আপনার ওখানকার কালচার হতে পারে, আমাদের এখানে না। আর আপনি কি প্রতিদিন এভাবে গাড়ি নিয়ে আমার পিছু নেওয়ার জন্য রাস্তায় বসে থাকেন? আপনার কি আর কোনো কাজ নেই? কাজ তো একটাই আকাশ, তোমাকে পড়া। আমি তো তোমাকে আগেই বলেছি, তোমার এই অসীম সাহসের প্রেমে আমি পড়ে গিয়েছি। শিকদার সাহেবের ডান হাত আজিজ সাহেব, আর ওনার পুরো গ্যাং এখন তোমার ইশারায় চলে। চাইলে তুমি আজ থেকে ওনার ওই খালি সিংহাসনে বসে কোটি কোটি টাকার রাজত্ব চালাতে পারো। কিন্তু তুমি কি না এখন একটা সাধারণ অনার্সের ব্যাগ কাঁধে ঝুলিয়ে বাসের জন্য হেঁটে যাচ্ছ? ইউ আর এ মিরাক্কেল আকাশ। ও এক পা এগিয়ে এসে ওনার গলার আওয়াজটা একদম নিচু করে বলল, আমি জানি শিকদার সাহেব মারা যাওয়ার পর চারপাশের ছোটোখাটো গুন্ডারা ভাবছে ওনার জায়গা নেওয়ার মতো এখন আর কেউ নেই। ওনারা হয়তো এই সুযোগে ওনার প্রপার্টি আর তোমাকে শেষ করার প্ল্যানও করেছে। তো আপনি কি আমাকে ভয় দেখাতে আসছেন? আরে না না, আমারও তো সাহস কি আছে যে আকাশ আহমেদ নীলকে থ্রেট দিব? তোমার এই শান্ত লাইফে কেউ যদি আঁচড় কাটার চেষ্টা করে তাহলে আমি ওদের পৌঁছানোর আগেই ওদেরকে শেষ করে দেব, জাস্ট বিকজ আই ওয়ান্ট টু প্রোটেক্ট দিস কারেজ। আমি ইয়াসমিনের চোখের দিকে তাকালাম। ও আমার বিয়ের খবর কিচ্ছু জানে না। ও জাস্ট ভাবছে শিকদার সাহেবের অবর্তমানে আমি ওনার রাজত্বের। ওনার চোখে কোনো ছলচাতুরি ছিল না, ছিল এক অদ্ভুত এবং ভয়ঙ্কর জেদ আর পাগলামি। আমি আমি মৃদু হাসলাম, যা দেখে ইয়াসমিন কিছুটা থমকে গেল। ধন্যবাদ আপনার এই এক্সট্রা কেয়ারের জন্য ইয়াসমিন। তবে আকাশ ওনার সুরক্ষার জন্য কারো উপর ডিপেন্ড করে না। শিকদার সাহেব মারা গেছেন ঠিকই, কিন্তু ওনার রেখে যাওয়া দেশকে বসার বা ডন হওয়ার কোনো ইচ্ছে আমার নেই। তবে কেউ যদি ভেবে থাকে আমি এখন নরম শিকার, তাহলে ওদের বলুন আমার সামনে আসতে। ইউ আর এ সাইকো আকাশ, আর রিয়েল সাইকো। তোমার এই সাহস আমার বেশ ভালো লেগেছে। আই লাইক দ্যাট। ইয়াসমিনের হুট করে এক পা এগিয়ে এসে ইয়াসমিন হুট করে এক পা এগিয়ে এসে আমার শার্টের কলারটা ওনার দুই হাত দিয়ে শক্ত করে চেপে ধরলো। ওনার দামি পারফিউমের গন্ধ আর ওনার গরম নিঃশ্বাস আমার মুখে এসে লাগছিল। ও ওনার ঠোঁটের কোণ কামড়ে ধরে বলল, আই এম জাস্ট ক্রেজি ফর ইউ আকাশ। যে মনসুর আলীর নাম শুনলে এই শহরের বড় বড় ডন্ডা কাঁপতো, তাকেও কেমন দমিয়ে দিয়েছো। তোমার নাম শুনলে কেমন যেন নড়ে চড়ে বসে। আমি ওনার হাত দুটো আলতো করে ধরে গলা থেকে সরিয়ে নিলাম। একদম ঠান্ডা আবেগহীন গলায় ওনার চোখের দিকে তাকিয়ে বললাম, এগুলো একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? আমার থেকে আপনার দূরে দূরে থাকাই ভালো। তুমি যতই আমাকে দূরে ঠেলে দাও না কেন, তোমার এই ভয়ঙ্কর রূপটা আমাকে প্রতি মুহূর্তে তোমার কাছে টেনে আনবে। সি ইউ সুন, মাই কিং। আপনি আমার সম্পর্কে পুরোটা জানেননি, তাই হয়তো এমন বলছেন। আহা, কে বলেছে জানি নাই? তার জন্য আজকে লন্ডনে চলে যাচ্ছি। জানি তুমি মেঘলাকে বিয়ে করেছো,
প্রথমে একটু খারাপ লেগেছিল, ভাবছিলাম তোমাকে নিজের করে নেব, কিন্তু মেঘলার জীবনে যা হয়েছে তারপর ওর সুখটা কেড়ে নিতে চাই না। তাই লাইফ পার্টনার না হোক, বন্ধু তো হওয়াই যায়। মেঘলা অনেক কিছুই সহ্য করেছে, ওর সাথে অনেক খারাপ কিছু হয়েছে, ওইসব নিয়ে আর নাই বা বলি, ভাবলে ঘৃণার রাগ হচ্ছে। আর ওদের এমন শাস্তি দিয়ে ভালোই করেছো, তার জন্য তোমার প্রতি আরও ইমপ্রেস হয়েছি। দেখো, তোমাকে লাইফ পার্টনার হিসেবে পাবো না সেটা জানি, তাই অন্তত বন্ধু হয়ে থাকি। হাত বাড়িয়ে দিয়ে এক চিলতে হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। বাবা করছে শত্রুতা আর মেয়ে ফ্রেন্ডশিপ করতে চাইছে, বিষয়টা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আরে ইয়ার, বাবার যেটা অপছন্দ সেটা মেয়েরও যে অপছন্দ হবে এমন তো কোনো কথা নেই। আর শত্রুতা করা ভালো না ফ্রেন্ডশিপ করা ভালো? শুধু শুধু শত্রু বাড়িয়ে লাভ আছে? বাবার সাথে করছো করো, আমি এর ভেতরে ইনভলভ হব না। কেমন মেয়ে রে বাবা? মনে মনে বললাম, ফ্রেন্ডশিপ করতে কোনো সমস্যা নেই, কিন্তু শতভাগ বিশ্বাস ওটা করছি না। শত্রুর মেয়েকে বিশ্বাস? না না। হাত বাড়িয়ে ফ্রেন্ডশিপ করলাম। বাই। আবার কবে দেখা হবে কথা হবে বলতে পারছি না। তুমি সিঙ্গেল থাকলে থেকে যেতাম, কিন্তু যেহেতু সিঙ্গেল নও সেহেতু থেকে লাভ নেই। বাই। বাই। ইয়াসমিন চলে গেল। আমি কিছুক্ষণ ওর গাড়ির দিকে তাকিয়ে রইলাম। তারপর ধীরে ধীরে বাস স্টপের দিকে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে শুধু একটা কথাই মাথায় ঘুরছিল, মেয়েটা সত্যি অদ্ভুত। শত্রুর মেয়ে হয়েও শত্রুতা নয়, বন্ধুত্ব করতে চাই। বাসায় ফিরে এসে ফ্রেশ হয়ে নিলাম। দেখতে দেখতে 20 দিন কেটে গেল। সকালবেলা বিশ্ববিদ্যালয়, দুপুরে বিজনেসের কাজ শেখা, বাড়িতে পড়াশোনা, আর সময় পেলেই মেঘলার সাথে কিছুক্ষণ গল্প করা। দিনগুলো যেন একটার পর একটা দৌড়ে চলে যাচ্ছে। এত কম বয়সে এত বড় দায়িত্ব কাঁধে নিয়ে চলতে গিয়ে মাঝে মাঝে মনে হচ্ছিল সত্যি জীবনটা অনেক বদলে গেছে। সন্ধ্যায় চুপচাপ সবাই বসে আছি, তখন আম্মু এসে আমার পাশে বসলেন। এই বয়সে এত দায়িত্ব, কষ্ট হচ্ছে তাই না? দায়িত্ব যখন কাঁধে তুলে নিয়েছি, তখন তার ভারও তো আমাকেই বইতে হবে আম্মু। এই দায়িত্বের ভার অনেক। মেঘলা ধীরে ধীরে আগের ট্রমা থেকে বেরিয়ে সুস্থ হচ্ছে, ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। আশা করা যায় খুব তাড়াতাড়ি একদম স্বাভাবিক জীবনে ফিরে আসবে। আমার কোলে মাথা রেখে শুয়ে পড়লাম। আমার মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করে, আর আমি বই দেখতে শুরু করি। বেশ কিছুক্ষণ পরে আম্মু উঠে চলে যায়, আর আমিও উঠে মেঘলার রুমে এলাম। মেঘলা চুপচাপ ফোনে রিলস দেখছে আর হাসাহাসি করছে। কি ব্যাপার মিসেস, কি দেখছেন আর এমনভাবে হাসাহাসি করছেন? টম অ্যান্ড জেরির ভিডিও ক্লিপ। আচ্ছা মিসেস, পড়াশোনা কতদূর হয়েছিল? আমার কথা শুনে আমার দিকে তাকিয়ে আবারও ফোনের দিকে তাকালো, তারপর বলল, ইন্টার পর্যন্ত হয়েছিল, তারপর আর হয়নি। ও, আর কি পড়াশোনা করতেন? হুম, তা করা যায়, সময় কাটবে। আপনার মিনি জুয়ের কতটুকু কাজ এগিয়েছে দেখেছেন? দেখছি, তবে বেশি লোক কাজ করলে তাড়াতাড়ি হতো। সব কিছুতে তাড়াতাড়ি করলে চলে, ধৈর্য ধরেন, হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি পড়াশোনা করতে চাইলে বলবেন, আমি গিয়ে ভর্তি করিয়ে দেব। তবে তাড়াহুড়ো করার প্রয়োজন নেই, নিজেকে আর একটু সময় দিন। হুম, এমনভাবে দাঁড়িয়ে আছেন কেন? বিছানায় বসুন। আরে না না, আমার কাজ আছে, শুধু দেখতে এসেছিলাম আপনি কি করছেন। আচ্ছা তাহলে রিলস দেখেন। আমার কথা শুনে ফোন রেখে দিল, তারপর আমার দিকে তাকিয়ে বলল, এত কাজ কিসের শুনি? একটু নিজেকে রিল্যাক্স করার সময় দিন। এতক্ষণ তো দিলাম, আপনি ফোন দেখুন। আপনি কি আমার উপর কোনো কারণে রাগ করেছেন? আরে না না, তা হবে কেন? আপনার উপর রাগ করতে যাব কেন? আচ্ছা চলুন ছাদে যাই। এখন তো চাঁদ নেই, কিন্তু অনেক তারা ফুটে আছে। আমার কথা শুনে বিছানা থেকে নেমে গেল। চলেন। আমি আগে আগে আর মেঘলা পিছু পিছু এলো। দুজনে ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছি। এমন মনে হলো কেন যে আমি আপনার উপর রাগ করে আছি? না মানে, আজকে অনেক কাজ দেখাচ্ছেন তো, তাই তাই মনে হলো আপনি আমার উপর রাগ করে বলছেন। আরে না না, তেমন কিছু না। শুধু শুধু রাগ করতে যাব কেন? আর আমি একটা ফোন কিনে দিই। আম্মুর ফোন নিয়ে কতদিন থাকবেন? অহেতুক টাকা নষ্ট করার প্রয়োজন আছে? আগেও ছিল না, এখনো নেই। আমার ফোনটাই ঠিক আছে। আমাদের যা আছে তাতে আলহামদুলিল্লাহ, আমাদের জীবন সুন্দরভাবে কেটে যাবে, এই নিয়ে চিন্তা করতে হবে না। পকেট থেকে ফোনটা বের করে পলাশ ভাইকে ফোন দিলাম। কয়েকবার রিং হতে রিসিভ করলো। আসসালামু আলাইকুম ভাই।
ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। এখন বর্তমানে কোথায় আছেন? আমাদের আড্ডার জায়গাতে ছেলেপেলে সাথে বসে আছে। ওকে, আপনি একবার মার্কেটের দিকে যাবেন, তারপর আমাকে ফোন দিবেন। একটা ফোন নিতে হবে। ওকে বস। জি, ফোন কেটে দিতেই বললাম, কোন কালারের ফোন নেবেন? শুধু শুধু টাকা খরচ। আহা, বলুন বলুন। রং কোনো ম্যাটার না। আচ্ছা, আপনি আমার থেকে বড়, এটা আজকে খেয়াল করলাম। তাহলে কি আপু বলে ডাকতে হবে নাকি? আমার কথা শুনে শব্দ করে হেসে উঠল। আমিও হেসে উঠলাম। যখন হাসি থামলো তখন বললাম, পড়াশোনা কন্টিনিউ করলে এতদিন কোন ক্লাসে পড়তেন? 4th ইয়ারে। পড়াশোনা কোনো রকম হয়েছে। আমার পড়াশোনার পেছনে তেমন খরচ করেনি। পাবলিক স্কুল থেকে পড়াশোনা করা। কিন্তু ওদের দুজনের পিছনে অনেক খরচ করেছে। মন খারাপ করবেন না, এখনও দেরি হয়ে যায়নি। এবার ভর্তি মৌসুমে আপনাকে প্রথম বর্ষে ভর্তি করিয়ে দেব। আমরা হয়তো এক ক্লাসে পড়বো না, কিন্তু একই বিশ্ববিদ্যালয়ে তো থাকবো। একসাথেই যাব, একসাথেই ফিরবো, কেমন? আচ্ছা, আগে সুস্থ হয়ে নিই, তারপর দেখা যাবে। কিন্তু এখন বই নিয়ে বসতে পারবো কি না কি জানি। আরে আহমেদ আছে না, আমি কিছুটা দেখিয়ে দিব। ডু নট থিঙ্কিং ইয়ার। ভুলভাল ইংরেজি। শিক্ষক ভালো না। আচ্ছা, আপনার গার্লফ্রেন্ড নেই? না, তবে বউ আছে। মেঘলা একটু চুপ করে রইল, তারপর মৃদু হেসে চোখে হালকা বিষণ্ণতা নিয়ে বলল, বউ তো আছে, কিন্তু সেই বউটাই তো কোনো কাজের না। সব সময় নিজের ট্রমা আর মন খারাপ নিয়েই পড়ে থাকে। আপনার দিকে ঠিকমতো খেয়ালই রাখতে পারে না। আরে বউকে এত তাড়াতাড়ি আরে বউকে এত তাড়াতাড়ি অকেজো সার্টিফিকেট দিয়ে দিলেন? এখনও তো ওয়ারেন্টি শেষ হয়নি। একটু সময় দেন, তারপর দেখা যাবে। আপনি বেশ ফাজিল। আপনার বউয়ের থেকে আপনি কি আশা রাখেন? এখন খুব বেশি কিছু না, শুধু চাই সে যেন তাড়াতাড়ি পুরোপুরি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে। অতীতের ট্রমা থেকে বেরিয়ে এসে আবার প্রাণ খুলে হাসতে পারে, আর কখনো যেন নিজেকে ছোট বা দোষী মনে না করে। আপাতত আমার চাওয়া এইটুকুই। আমার উত্তর শুনে চুপ করে নিল, একটু চুপ থেকে বলল, তাই ইনশাল্লাহ স্বাভাবিক জীবনে ফিরে আসবে। আপনার মতো হাজবেন্ড আর আপনার আম্মুর মতো শাশুড়ি পেলে স্বাভাবিক জীবনে না ফিরে যাবে কোথায় বলুন? কিন্তু আপনি আপনার হাজবেন্ডের থেকে কি চান? যা পাচ্ছি তাই তো কোনোদিন কল্পনাও করিনি। এর থেকে বেশি কিচ্ছু চাই না। বেশি লোক ভালো না, এমন থাকলেই হবে। আমার হাজবেন্ড বেস্ট হাজবেন্ড। তাই নাকি? আর কিছুক্ষণ কথা বলে চলে আসি। পরের দিন সকালে যথারীতি জলদি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। টেবিলে এসে দেখি আম্মু আর মেঘলা মিলে নাস্তা রেডি করছে। আমাকে দেখে মেঘলা হালকা একটু হেসে বলল, আজকে তো আপনার সকাল সকাল ক্লাস আছে, তাই না? আমি চেয়ার টেনে বসতে বসতে বললাম, তাড়াতাড়ি বের হতে হবে। নাস্তা শেষ করে ব্যাগটা কাঁধে নিয়ে বের হতে যাব। এমন সময় মেঘলা দরজার কাছে এসে দাঁড়ালো। ও যেন কিছু বলতে গিয়েও ইতস্ত করছে। আমি হেসে জিজ্ঞেস করলাম, কিছু বলবেন? ও মাথা নিচু করে বলল, সাবধানে যাবেন। আর বেশি কাজ নিয়ে নিজেকে একদম ক্লান্ত করে ফেলবেন না। এমন কেয়ারিং বউ যখন ঘরে বসে চিন্তা করছে, তখন ক্লান্তি হওয়ার কোনো সুযোগ আছে? বলে একটা চোখ টিপ দিলাম। মেঘলা লজ্জায় হেসে মুখটা ফিরিয়ে নিল। বাসা থেকে বেরিয়ে সোজা ভার্সিটির দিকে রওনা দিলাম। বন্ধুদের সাথে বসে আছি, তখন হৃদয় বলল, তোর বিষয়টা কিছুই বুঝতে পারছি না। আরে ভাই তেমন কিছু না, শুধু পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত আছি। পড়াশোনা, বিকেলে টিউশনি দিয়ে মনে কর সময় পাওয়া যাচ্ছে না। আবার অ্যাসাইনমেন্ট করতে হচ্ছে, দিয়ে আরও সময় পাচ্ছি না। আচ্ছা, একটা কথা বলতো, তুই যে বাসায় থাকিস ওটা কি ভাড়া বাসা? কি বলবো বুঝতে পারছি না। শালার আমাকে ফলো করে। গতকাল কয়েকদিন আগে তোর পিছু নিয়েছিলাম। তুই যে বাড়িটায় ভেতরে ঢুকলি সেটা দেখে তো আমার চোখ কপালে উঠে গেছে। এত বড় বাড়িতে ভাড়া থাকিস নাকি? মাসে কত টাকা ভাড়া লাগে? দূর শালা, এরা আমাকে ফলো করছে আর আমি টেরই পাইনি। এভাবে যদি বন্ধুদের নজর এড়াতে না পারি, তাহলে শত্রুরা কি করবে? কিরে, মনে হচ্ছে গভীর চিন্তায় ডুবে গেলি। হঠাৎ করেই জেল থেকে বেরিয়ে এলি, তারপর আন্টি বাসা থেকে বেরিয়ে কোথায় যেন গেলেন। তারপর আবার ওনার খোঁজ খবর নেই, ঠিকমতো আড্ডা দিস না, ফোন দিলে রিসিভ করিস না, মেসেঞ্জারে রিপ্লাই দিস না। সব কিছু মিলিয়ে দেখলে একটা গলদ পাওয়া যায়, আর সেই গলদ খুঁজতে গিয়ে
তোর ভাড়া নেওয়া ওই বিশাল বাসার সামনে পৌঁছেছি। এখন মূল ঘটনা বল, না হলে আমাদের সবার কাছে পিটানি খাবি। সব কয়টা মারকুটের দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে আমার পিঠের উপর ধাই দপাস পড়তে শুরু করবে। দেখ, কিছু না, বাসাটা পরিত্যক্ত ছিল, তাই বলার সাথে সাথে পিঠের উপর কিল ঘষে পড়ে গেছে। সেদিনের ওই সুন্দরী হট মেয়েটা কে বল, যে তোর সামনে দামি গাড়ি নিয়ে এসেছিল এবং কথা বলছিল? বল বল। শোন, কিছু জিনিস না জানাই ভালো। এত কৌতূহল ভালো নয়। আবারও পিঠের উপর কিল পড়ে গেল। এই শালারা তো দেখছি আমার সম্পর্কে না জেনে ছাড়বে না। তুই কি বলবি, না সবাই মিলে মারতে শুরু করব? শর্টকাটে বলবো, বিশ্বাস করা এবং না করা সম্পূর্ণ তোদের ব্যাপার। তারপর ওদের প্রথম থেকে শেষ পর্যন্ত বললাম, শুধু মেঘলার বিষয়টা ছাড়া এবং আন্ডারওয়ার্ল্ডের বিষয় ছাড়া। শুধু এইটুকু বললাম যে মেঘলা আমার বউ, তার সাথে আমার বিয়ে হয়েছে। সব কয়টা আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। জানি বিশ্বাস করবি না, তাই বলতে চাইছিলাম না। সব কয়টা হাসতে শুরু করলো। এমন মজা করার অভ্যাস তোর কখনো পাল্টাবে না। আগেই বলেছি, বিশ্বাস করা এবং না করা সম্পূর্ণ তোদের ব্যাপার। কিন্তু এটাই সত্যি, সবাই সিরিয়াস হয়ে আমার দিকে তাকিয়ে আছে। মজা করতে করতে তোরা এমনভাবে সিরিয়াস হয়ে গেলি কেন? বন্ধু, তুই তাহলে তো এখন কোটিপতি, এখন কি মুখ শুকনা করে রাখবো? কিছু খাওয়াবি না? সর তোরা, সত্যি বলতে আমি ফকির। ফকির তো, তাই এমনভাবে বাসে করে ভার্সিটিতে আসি। মনে হচ্ছে মাইর খাবি। না, তোকে কিছু বলা যাবে না। দেখা গেছে তোর লোকজন আমাদের কেটে টুকরো টুকরো করবে। এই জন্য তোদের কিছু বলছিলাম না। শুধু শুধু আমাকে ভয় পাবি, শুধু ভয় ভয় থাকবি। সিম্পলভাবে তোদের সাথে কথা বলছিলাম, কিন্তু তোদের শুনতে হবে। আরে না না, তোদের ভয় পাওয়ার প্রয়োজন নেই। ভয় পাওয়ার প্রয়োজন নেই যতক্ষণ না আমার উপর তোরা সিরিয়াস অ্যাকশন নিচ্ছিস। ওইসব বাদ দে, ক্লাসের সময় হয়েছে, তাই গেলাম। বাই। তারপর উঠে চলে আসি ক্লাসে। ক্লাস শেষ করে বাসায়। এর মাঝে আরও কিছুদিন গেল। আজিজ সাহেব বিজনেস সামলাচ্ছে আর আমাকে শেখাচ্ছেন, এবং পলাশ ভাই এবং তার দলবল বাকি কাজ সামলাচ্ছে, আর আমিও প্রচুর পরিমাণে ব্যস্ত। মেঘলা আগের তুলনায় আরও স্বাভাবিক হয়েছে। তার মিনি জু তৈরি, খরগোশ, বিভিন্ন ধরনের পাখি এবং ছোট জলধারাগুলোতে রঙিন মাছ। খাঁচার উচ্চতা প্রায় 2 তলা ভবনের সমান। সেখানে পাখিগুলো অনায়াসে উড়ে বেড়াতে পারে। ধন্যবাদ আমার স্বপ্নের থেকেও বেশি কিছু দেওয়ার জন্য। ইটস ওকে। আর কোনো ইচ্ছা থাকলে প্রকাশ করতে পারেন। আমি যথেষ্ট চেষ্টা করব তা পূরণ করার। কি চাইবো বলুন? অনেক কিছুই পেয়েছি, আর কিচ্ছু চাই না। তাই মানুষের চাওয়ার কোনো শেষ নেই। এখন কোনো ইচ্ছে না থাকলেও পরে অবশ্যই ইচ্ছে হবে। আপনি এখানে এখন ইচ্ছে মতো সময় কাটাতে পারবেন। একটুও বোরিং ফিল আসবে না। খরগোশ ধরে আদর করবেন, পাখিদের দেখে বেড়াবেন এবং বন্ধুত্ব করবেন। কেন? আপনার খারাপ লাগছে বুঝি? খারাপ লাগবে কেন? আমি আপনার ইচ্ছে পূরণ করতে পেরেছি, এর জন্য আমি অনেক খুশি এবং আমার অনেক ভালো লাগছে। সত্যিই আপনার খারাপ লাগছে না? এতক্ষণে বুঝতে পারছি কোন দিক দিয়ে বলছে। সুযোগ পেলে আমিও এখানে চলে আসবো। আমিও এখানে বসে সময় কাটাবো। পাখি যদি ভাবে আমাকে সময় না দিয়ে শুধু এই পাখিদের সাথেই ব্যস্ত থাকবে, তাহলে কিন্তু ধরে নিয়ে গিয়ে আমার পাশেই বসিয়ে রাখবো। আমার কথা শুনে লজ্জা পেয়ে গেল, আর কাছে আসাতে আরও লজ্জা পেয়েছে। দূরে সরে গিয়ে বললাম, আমার মনে হয় না ধরে আনতে হবে, কারণ এই পাখিটা তো সব সময় আমার চোখের সামনেই উড়ে বেড়াই, তাই না? আপনার এক্স গার্লফ্রেন্ডের কি খবর বলুন? এখনো কি কথা হয়? আরে না না, আমার সামনে আসার সাহসই পাই না। আর এমন রুথলেসের জন্য কেউ আমার সাথে ঝগড়া বা কোনো কথাই বলে না। কেমন সবাই ভয়ে ভয়ে থাকে। আপনাদের ফ্রেন্ড লিস্টে কি কোনো মেয়ে বন্ধু আছে? আরে না না, আমার ঘাড়ে কয়টা মাথা। এমন রাগী কিউট ঘরে বউ রেখে অন্যদিকে তাকাতে গেলে তো মাথাটাই থাকবে না। মনে থাকে যেন, না হলে কিন্তু মেরে ভর্তা বানিয়ে দেব। জি মহারানী, মনে থাকবে। হাঁটতে হাঁটতে ভিতরে এলাম। চারপাশে পাখি উড়ে বেড়াচ্ছে এবং খরগোশ লাফিয়ে বেড়াচ্ছে। মেঘলা একটাকে ধরতে গেল, কিন্তু লাফিয়ে চলে গেল। মিসেস আহমেদ, এগুলো পোষ মানানো না, বুঝেছেন? আপনাকে তাদের বিশ্বাস জিততে হবে। আর আরেকটা অপশন, যখন বাচ্চা হবে তখন তাদের মায়ের মতো করে বড় করতে হবে, বুঝেছেন? তাহলেই আপনার কাছে আসবে এবং ভয় পেয়ে পালিয়ে যাবে না। মেঘলা মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দিল। আবারও দৌড়ে আরেকটা ধরতে গেল, তখন লাফিয়ে চলে গেল। তার এমন দৌড়াদৌড়ির জন্য
পাখিগুলো ভয় পেয়ে এদিকে সেদিকে উঠতে শুরু করেছে। না, মনে হচ্ছে এই পাখিকে আমার ধরতে হবে, নাহলে আসল পাখিকে ভয় পাইয়ে ওদের ভিতরে ভয় ঢুকিয়ে দেবে। গিয়ে হাত ধরে বললাম, এমন করলে আরও ভয় পাবে, বুঝেছেন? কিন্তু আমার তো ওদের ধরে আদর করে দিতে ইচ্ছে করছে। চোখের সামনে এত বড় একটা খরগোশ দাঁড়িয়ে আছে, ওটাকে তো একটু আদর করতে পারেন। মেঘলা এক মুহূর্ত আমার দিকে তাকিয়ে রইল। কথার মানেটা বুঝতেই ওর গাল দুটো লাল হয়ে গেল। ও লজ্জা পেয়ে মুখ ফিরিয়ে অন্যদিকে তাকালো। জানেন, লজ্জা পেলে আপনাকে খুব কিউট লাগে। শুনুন, আপনার মতো দুষ্টুকে আদর করার ইচ্ছে নেই। ঘাসের উপর বসে বললাম, তাই না? ওকে, আমিও দেখবো করে কিনা। মেঘলাও একটু দূরে ঘাসের উপর বসলো, বসে খরগোশগুলোর দিকে তাকিয়ে আছে। ওদের মতো কি আপনারও লাফাতে ইচ্ছে করছে? আরে না না, মোট কতগুলো খরগোশ আছে? 20টা খরগোশ, পাখি সম্ভবত 100+, আর কয়েক ধরনের মাছ রয়েছে। এসব দেখাশোনার জন্য একজন এক্সপার্টকে রাখার চিন্তা ভাবনা করছি, যেন এগুলো দেখে রাখে। আমি আছি না, শুধু তো খাবার দিতে হবে, তাই না? তবে একজন পশু চিকিৎসক মাঝে মধ্যে এসে দেখে গেলেই হবে। আর কাজের লোক তো আছেই, তারা আমাকে সাহায্য করবে। আপনার ইচ্ছে। ফোনটা বেজে উঠলো। পকেট থেকে ফোন বের করে দেখি আজিজ সাহেব ফোন দিয়েছে। রিসিভ করে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কোথায় আছো? এই তো জুয়ের ভিতরে। কিছু কি হয়েছে? ওখানে থাকবা না, বাসায় আসবা। ওয়েট, আসি। ফোন কেটে বললাম, এই যে, আপনি এখানে থাকুন, আমি বাসায় গেলাম। আজিজ সাহেব কি যেন বলবেন। মেঘলা মাথা নাড়ালো, তারপর ওখান থেকে একেবারে সোজা লিভিং রুমে এসে সোফায় বসে বললেন, এই 1 মাসে বিজনেসের বেসিক অনেকটাই বুঝে গেছো। এখন আমার মনে হয় তোমার উচিত নিয়মিত অফিসে বসা শুরু করা। হঠাৎ এমন বলছেন কেন? কয়েকজন শেয়ার হোল্ডার প্রশ্ন তুলতে শুরু করেছে। ওদের কথা, নতুন চেয়ারম্যানকে কেউ অফিসে দেখে না। শুধু কাগজে কলমে চেয়ারম্যান থাকলে হবে না, নেতৃত্বও দিতে হবে। কেউ কেউ তো ইস্তেফার কথাও তুলেছে। বুঝতে পারছি। আজকে দুপুর থেকে অফিসে যাওয়া শুরু করব। একজন দক্ষ পিএ নিয়োগের ব্যবস্থা করেন। আমি থাকতে আবার খুঁজতে হবে? কি যে বলেন আজিজ সাহেব, আপনার মতো একজন মানুষকে আমি পিএ বানিয়ে রাখবো, সেটা কখনোই হবে না। তাহলে? আপনি আমার অভিভাবকের মতো। কোম্পানির সিনিয়র অ্যাডভাইজার হিসাবেই আপনাকে আমার পাশে দরকার। আর পিএর কাজ তো আলাদা। মিটিং শিডিউল, ফাইল, অ্যাপয়েন্টমেন্ট, অফিসিয়াল সমন্বয়, এগুলো দেখবে। আপনার সময় এসব ছোটোখাটো কাজে নষ্ট হোক, সেটা আমি চাই না। তাহলে পলাশকে রাখি? না না, আপনাদের দুজনকে আমি ওসব কাজে আটকে রাখতে চাই না। আপনারা আমার অ্যাডভাইজার, অভিভাবকের মতো। পিএর কাজ আলাদা। আচ্ছা, আমি খোঁজ করছি। যতদিন কাউকে না পাই ততদিন আমি সামলে নিচ্ছি। ততদিন চলবে। তবে দ্রুত একজন খুঁজে ফেলেন। আর হ্যাঁ, মেয়ে বাদে, না হলে বউ ধরে পিটাবে। এত ভয়? ভয় না, ওই আর কি। ঠিক আছে, তোমার জন্য ছেলে পিয়ে খুঁজবো। জুবাইর কি চুপচাপ আছে, নাকি এখনো কিছু করছে? পর্দার আড়াল থেকে সব কিছুতেই ওই উস্কানি দিচ্ছে। ওর বিরুদ্ধে যে ইন্টারনাল ইনভেস্টিগেশন করতে বলেছিলাম, সেটার কি খবর? কাজ চলছে। আমারও তাই মনে হচ্ছে। কোম্পানির ফান্ড থেকে ও অনেক টাকায় সরিয়েছে। সব হিসাব ভালো করে খতিয়ে দেখুন, একটা টাকাও যেন বাদ না যায়। এসব বিষয়ে ওনার সাথে কথা বলতে বলতে অনেক সময় কেটে গেল। দুপুরের লাঞ্চ শেষ করে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি, তখন ড্রেসিং টেবিলের আয়নায় খেয়াল করলাম মেঘলা এসে পিছনে দাঁড়িয়েছে। কোথায় যাবেন? অফিসে। অফিসে বসতে হবে। আজিজ সাহেব বললেন শেয়ার হোল্ডাররা নাকি আমাকে নিয়ে প্রশ্ন তুলছেন। নতুন চেয়ারম্যানকে অফিসে না দেখলে নাকি ওদের ঠিক হজম হচ্ছে না। তাই ভাবলাম আজ একটু চেহারাটা দেখিয়ে আসি। রেডি হওয়া শেষ, তাই চলে আসতে যাব। তখন মেঘলা বলে, সাবধানে যাবেন। জি। মুচকি হাসতে হাসতে বাসা থেকে বের হলাম। বডিগার্ডরা গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। গাড়িতে বসতেই সেটা চলতে শুরু করলো। কিছুক্ষণ পরে হেড অফিসে পৌঁছে গেলাম। লবি দিয়ে হাঁটছি। চারপাশের কর্মকর্তা কর্মচারীরা আমার দিকে তাকিয়ে ফিসফিস করছে। কেউ কৌতূহলী, কেউ অবাক, আবার কেউ ইচ্ছা করেই চোখ ফিরিয়ে নিল। মনে হচ্ছে বয়স কম বলেই এখনও আমাকে গুরুত্ব দিতে পারছে না। সমস্যা নেই, সময় ওদের শেখাবে নতুন চেয়ারম্যান কে। তবে একটা বিষয় খারাপ লাগলো, যতই বয়সে ছোট হই না কেন, পদের তো একটা সম্মান আছে। অন্তত সালাম বা শুভেচ্ছা জানাতে পারতো। বয়স দিয়ে নয়, দায়িত্ব আর পদ দিয়েই একজনকে মূল্যায়ন করা উচিত। যাক, আজকে প্রথম দিন, কিছু বললাম না।
তবে যদি এটা অভ্যাসে পরিণত হয়ে থাকে তাহলে অবশ্যই পরিবর্তন আনতে হবে। একটা প্রতিষ্ঠানে শৃঙ্খলা আর পারস্পরিক সম্মান দুটোই জরুরি। আজিজ সাহেব সম্পূর্ণ হেল্প করলেন। সন্ধ্যায় সব কিছু গুছিয়ে অফিস থেকে বের হলাম। বাসা আস্তে আস্তে রাত হয়ে গেল। বাসার ভিতরে ঢুকে সোফায় ধপাস করে বসে পড়লাম। বাপরে, বসের চেয়ারে বসার চেয়ে আমাদের ভার্সিটির বাসে ঝুলে যাওয়া অনেক ভালো। পিছন থেকে কেউ বলে উঠল, মাত্র তো একবেলা গেলেন, তাতেই এই অবস্থা? আমি মেঘলার দিকে ঘাড় ঘুরিয়ে বললাম, অবস্থা তো খারাপ হবেই। অফিসে গিয়ে জানেন কি মনে হচ্ছিল? কি? মনে হচ্ছিল ওই এসি রুমের চেয়ে আমার চুয়ের ভেতরের বড় খরগোশটার পাশে বসে থাকা অনেক বেশি শান্তির। মেঘলা প্রথমে বুঝতে পারিনি। যখন বুঝলো বড় খরগোশ বলতে আমি ওকে বোঝাচ্ছি, ও অমনি মুখটা ঘুরিয়ে নিয়ে বলল, আবার শুরু হলো দুষ্টুমি। দাঁড়ান, আম্মুকে ডেকে দিচ্ছি। আম্মুই আপনার ওষুধ। না জানি এমনভাবে কত মেয়েকে ফ্লার্টিং করে পটিয়ে রেখেছে। আরে না না, বাইরে কাউকে এসব বলি না। আমি কিন্তু খুবই ভদ্র, নম্র আর নিরীহ মানুষ। তাই নাকি? হুম, আমি তো খুবই ভদ্র মানুষ। আমার মতো ভদ্র মানুষ, নম্র মানুষ পৃথিবীতে একটাই, লিমিটেড এডিশন।